সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের এইচএসটিউ ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা মূলত নিউক্লিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো তার আগে মূল আলোচনা করার পূর্বে তোমাদের কিছু কথা বলে নিই। যারা তোমরা আমার এই ভিডিও লেকচার দেখছো, যখনই দেখো না কেন, অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের নাম এবং পারলে তোমাদের স্টুডেন্ট আইডি লিখে দিবে, কারণ এতে আমার সুবিধা হবে যে কারা তোমরা এই ভিডিও লেকচারে অংশগ্রহণ করেছো। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। তো আজকে আমাদের এক্সপেরিমেন্টের নাম হলো ইনভেস্টিগেশন অফ দি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অ্যান্ড অপারেটিং প্যারামিটার্স অফ এ গাইগার-মুলার কাউন্টার। খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট। আমাদের বাংলাদেশে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ফিজিক্স ল্যাবরেটরি ছাত্রছাত্রীদের এই এক্সপেরিমেন্টটা করানো হয়। এবং তোমাদের বলে রাখি যে এই যে জিএম কাউন্টার, সংক্ষেপে যেটাকে আমরা জিএম কাউন্টার বলি গাইগার-মুলার থেকে, তো এই জিএম কাউন্টার তুমি যদি কোথাও অ্যাপ্লিকেশন করতে চাও, কোনো রেডিয়েশন যদি তুমি মেজার করতে চাও, তাহলে অবশ্যই সেই মেজার করার আগে তোমাকে ওই জিএম কাউন্টারের ক্যারেক্টারিস্টিক্স তোমাকে অবজার্ভ করে নিতে হবে, দেখে নিতে হবে যে আসলে ওই জিএম কাউন্টারের অপারেটিং যে প্যারামিটার্সগুলো কেমন। তা না হলে তুমি সঠিকভাবে জিএম কাউন্টার তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো এই জন্য এই এক্সপেরিমেন্ট অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে তোমাদের খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার আছে, বোঝার আছে। তো আমি চেষ্টা করব সেগুলো তোমাদের বোঝানোর। তবে এখানে জিএম কাউন্টার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমি বলবো না, কারণ জিএম কাউন্টার সম্পর্কে যদি বলতে চাই তাহলে সেটার জন্য আলাদা লেকচারের প্রয়োজন। কারণ জিএম কাউন্টারের ডিটেলস, কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল জানতে হলে সেটা এই লেকচারে সম্পূর্ণ বোঝা আসলে সম্ভব হবে না। তো এখানে যে মূল আলোচনা, আমরা কিভাবে একটা জিএম কাউন্টারের ক্যারেক্টারিস্টিক্স আমরা স্টাডি করব এবং কিভাবে সেই কার্ভ থেকে আমরা অপারেটিং যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমরা ডিটারমিন করব, এটা সম্পর্কেই মূলত এখানে তুলে ধরা হয়েছে। তো চলো প্রথমে আমরা অবজেক্টিভে চলে যাই। এই এক্সপেরিমেন্টের যে অবজেক্টিভ, উদ্দেশ্য, তাহলে উদ্দেশ্য আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের। এটা সহজ, যে সর্বপ্রথম আমরা এই জিএম কাউন্টারের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এইটা আমরাকে প্লট করব। এক্সপেরিমেন্টালি আমরা ডেটা নেওয়ার পরে সেটা আমরা প্লট করব। 2 নম্বর অবজেক্টিভ কি, সেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা জিএম কাউন্টারের যে স্টার্টিং ভোল্টেজ সেটা আমরা নির্ণয় করব। এরপর প্লাটু লেংথ অফ জিএম কাউন্টার, প্লাটু লেংথ আমরা ডিটারমিন করব। এরপর অপারেটিং ভোল্টেজ অফ দ্য জিএম কাউন্টার। পরিশেষে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করব। তাহলে নিশ্চয়ই তোমরা আজকের এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভ তোমরা বুঝে গেছো। তো এখন আমরা থিওরি নিয়ে আলোচনা করি। তো থিওরি মূলত আমরা যেগুলো নিয়ে আসলে স্টাডি করব সেগুলো সম্পর্কে জানা, এবং যদি কোনো ফর্মুলা ব্যবহার করতে হয় এক্সপেরিমেন্ট করার সময় সেগুলো সম্পর্কে জ্ঞান লাভ করা, এটাই মূলত থিওরির কাজ। তো দেখো, সর্বপ্রথম আমি এখানে ছোট্ট করে এখানে 2টি লাইন লিখেছি, সেটা হচ্ছে জিএম কাউন্টার সম্পর্কে। যদি বলা হয় যে জিএম কাউন্টার কি, খুব সহজ প্রশ্নের উত্তর তোমরা জানো, জিএম কাউন্টার হচ্ছে একটা রেডিয়েশন ডিটেকশন ডিভাইস। রেডিয়েশন ডিটেকশন ডিভাইস, এটা আসলে মূলত রেডিয়েশন ডিটেক্ট করার কাজে ব্যবহার করা হয়, এবং এর কাউন্ট রেট দ্বারা আমরা বুঝতে পারি যে রেডিয়েশনের মাত্রা কেমন এবং কোন ধরনের রেডিয়েশন এটা মেজার করতে পারে। এটা ইউজ টু মেজার আয়োনাইজিং রেডিয়েশন। অবশ্যই সেটা আয়োনাইজিং রেডিয়েশন হতে হবে। তাহলে জিএম কাউন্টারে যে সমস্ত রেডিয়েশন ডিটেক্ট করে সেটা অবশ্যই
আয়োনাইজিং রেডিয়েশন হতে হবে, যেমন আলফা পার্টিকেল হতে পারে, সেটা বিটা পার্টিকেল হতে পারে, অথবা গামা রেজ হতে পারে। এটাই হচ্ছে জিএম কাউন্টার। তাহলে সহজ উত্তর যদি বলা হয় জিএম কাউন্টার কি, তোমাকে বলতে হবে জিএম কাউন্টার হলো একটা রেডিয়েশন ডিটেকশন ডিভাইস, যেখানে আয়োনাইজিং রেডিয়েশন পরিমাপ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সহজভাবে বলবে। এখন আমরা চলে আসি যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কি। আমাদের এটা কিন্তু বুঝতে হবে। এক্সপেরিমেন্ট করার আগে তুমি যদি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সম্পর্কে না বুঝো, না জানো, তাহলে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে না। এই জন্য এক্সপেরিমেন্টের যন্ত্রপাতিতে হাত দেওয়ার পূর্বে তোমাদের এগুলো ভালোভাবে বুঝে নিতে হবে। তো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হলো জিএম কাউন্টারে যে ভোল্টেজ অ্যাপ্লাই করে, তুমি ধরো জিএম কাউন্টারে ভোল্টেজ অ্যাপ্লাই করছো এবং তুমি কাউন্টিং রেট তুমি মেজার করছো। তাহলে এই যে অ্যাপ্লাইড ভোল্টেজ এবং কাউন্টিং রেট, এই দুইটার মধ্যে যে সম্পর্ক, রিলেশন, আমরা সেটা প্লট আকারে দেখাতে পারি। সেই প্লটটাই হচ্ছে এই জিএম কাউন্টারের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তবে এটা অবশ্যই একটা শর্ত আছে, আন্ডার কনস্ট্যান্ট রেডিয়েশন ইন্টেন্সিটি। তাহলে আমরা যে সোর্স ব্যবহার করব সেটা অবশ্যই আন্ডার কনস্ট্যান্ট রেডিয়েশন ইন্টেন্সিটি হতে হবে, এটা শর্ত। তবে এটা অনেক সময় এটা কার্যকর নাও হতে পারে, তবে সাধারণত যে সোর্সগুলো ব্যবহার করা হয় মোটামুটি রেডিয়েশন ইন্টেন্সিটি কনস্ট্যান্টেই ধরা হয়। তো যাই হোক, তাহলে মূল কথা কি? মূল কথা হলো, যদি বলা হয় যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কি, তাহলে তোমাকে বলতে হবে যে জিএম কাউন্টারে যে কাউন্টিং রেট উইথ রেসপেক্ট টু অ্যাপ্লাইড ভোল্টেজ, যে গ্রাফ, যে রিলেশন, যে ফাংশন, এটি হচ্ছে মূলত ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো এখন এই যে কাউন্টিং রেট আমি বলছি, আমরা যখন জিএম কাউন্টারে কাউন্টিং রেট আমরা মেজার করব, তো তোমরা একটা মেজার করার সময় দেখবে যে আমরা যে কাউন্টিং রেটটা আমরা ডিসপ্লেতে দেখতে পাই, বা তোমরা যেটা দেখতে পাবে যে কি পরিমাণ কাউন্ট হচ্ছে রেট, সেটা পার মিনিটে হতে পারে। যে অবজার্ভ যেটা আমরা দেখতে পাই, এটা কিন্তু আসলে তোমাদের ট্রু কাউন্টিং রেট কিন্তু না। তাহলে ট্রু কাউন্টিং রেট কিন্তু এটা কখনোই হবে না। কি কারণে? কারণ এই জিএম কাউন্টারের সাথে একটা ডেট টাইম, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি জড়িত আছে। তাহলে প্রত্যেকটা জিএম কাউন্টারের একটা ডেট টাইম আছে, এবং এই ডেট টাইমে কিন্তু ওই জিএম কাউন্টার ওই সময়টাতে যে সমস্ত আয়োনাইজিং পার্টিকেল প্রবেশ করে জিএম টিউবে, ওই পার্টিকেলগুলোকে কিন্তু সে ডিটেক্ট করতে পারে না। তাহলে বুঝতেই পারছো যে ডেট টাইমের সময়ে কিন্তু জিএম কাউন্টার কিছু রেডিয়েশন পার্টিকেল ডিটেক্ট করতে পারে না, যার কারণে আমাদের অবজার্ভ যে কাউন্টিং রেট, এটা কখনো কিন্তু ট্রু কাউন্টিং রেট হবে না, এটা জাস্ট অবজার্ভড। এবং এই অবজার্ভড কাউন্টিং আবার দেখো তোমরা এখানে, এই অবজার্ভড কাউন্টিং আবার এখানে জড়িত থাকে ব্যাকগ্রাউন্ড কাউন্টিং। মানে তুমি যদি জিএম কাউন্টার থেকে এর সোর্স সরিয়ে নাও, সরিয়ে নেওয়ার পরেও কিন্তু সেখানে তুমি দেখবে জিএম কাউন্টার আমাদের কাউন্ট রেট দিচ্ছে। তাহলে এই যে কাউন্টিং যে দেয় সোর্স ছাড়া, তাহলে এটা কিন্তু সোর্সের সাথে সম্পর্ক না, এটা এনভায়রনমেন্টের সাথে সম্পর্ক। সেটা কসমিক রে থেকে হতে পারে, বা আরও অন্য কোনো সোর্স থেকে সেটা ওই রেডিয়েশন পার্টিকেলগুলো আসার কারণে সেটা ডিটেক্ট করে। তো এই জন্য তাহলে আমাদের নেট কাউন্টিং রেট কী হবে? নেট কাউন্টিং রেট হবে এটাই যে আমাদের অবজার্ভ যেটা আমরা দেখতে পাই জিএম টিউবে, সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দিতে হবে। যদি তুমি ব্যাকগ্রাউন্ড কাউন্টিং বাদ দিয়ে দাও, তাহলে সেটাই হবে নেট কাউন্টিং রেট। তাহলে পরিশেষে আমরা তাহলে প্লট করব ক্যারেক্টারিস্টিক্স কার্ভের জন্য এই নেট কাউন্টিং রেটের সাথে আমাদের এই যে ইন কাউন্টস পার মিনিট আফটার সাবস্ট্রাক্টিং দ্য ব্যাকগ্রাউন্ড এগেনস্ট দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে নেট কাউন্টিং রেট থাকবে ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসের দিকে অ্যাপ্লাইড ভোল্টেজ থাকবে। তাহলে এই যে যখন আমরা একটা গ্রাফ করব, সেই গ্রাফটাই মূলত জিএম কাউন্টারের ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করে।
তো এটা গুরুত্বপূর্ণ এবং একটা স্কিমেটিক একটা গ্রাফ আমি এখানে তোমাদের দেখিয়েছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। পরের পেজে আছে, দেখো তোমরা এখানে এই যে দেখো। তো এখানে দেখো, এখানে যে স্কিমেটিক যে গ্রাফ আমাদের ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য তোমাদের এই ছবিটা দেওয়া হয়েছে থিওরিতে। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল গ্রাফ কিন্তু না, মনে রাখবে। এটা জাস্ট স্কিমেটিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা তোমাদের জাস্ট থিওরিটা বোঝার জন্য। তো এখানে দেখো, এই কার্ভে আমরা দেখতে পাচ্ছি থিওরিটিক্যালি যে এখানে প্রথমে যখন কাউন্টিং রেট 0 এবং একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত, দেখো 300 ভোল্টেজ পর্যন্ত, এখানে 300 ভোল্টেজ পর্যন্ত কিন্তু কাউন্টিং রেট 0। এটা কিন্তু নেট কাউন্টিং রেট, মানে আমরা ব্যাকগ্রাউন্ড সাবস্ট্রাক্ট করার পরে। তো এখানে যেহেতু 0, তার মানে কি ঠিক 300-র পর থেকে কিন্তু আবার শুধুমাত্র কাউন্টিং রেট শুরু হলো। তাহলে এখানে কিন্তু প্রপোর্শনালিটি মোটামুটি কিন্তু বাড়তেই আছে। তাহলে এই যে কাউন্টিং রেট যে জায়গায় শুরু হলো, যে ভোল্টেজে, দেখো উপরে দেখো তোমরা এই যে এ নাম্বারে দেখো। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা অপারেটিং প্যারামিটার বলতে সর্বপ্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্টার্টিং ভোল্টেজ, ভিএস। স্টার্টিং ভোল্টেজটা তাহলে কি? স্টার্টিং ভোল্টেজ হলো একটা মিনিমাম ভোল্টেজ, যে ভোল্টেজে কি করে ইনিশিয়েট করা শুরু করে ওই জিএম কাউন্টার একটা সাফিসিয়েন্ট ইলেকট্রিক ফিল্ডে অ্যাভালান্স ডিটেক্টেবল, মানে যে অ্যাভালান্সগুলো ঘটে বা যে পালস তৈরি হয় ইলেকট্রিক পালস, সেগুলোকে কাউন্ট করা শুরু করে দেয় একটা মিনিমাম ভোল্টেজে। এবং যে ভোল্টেজে এটা হয় সেই ভোল্টেজটাকে আমরা বলবো স্টার্টিং ভোল্টেজ। তাহলে মূল কথা কি? মূল কথা হচ্ছে এটাই, যে মিনিমাম ভোল্টেজে জিএম কাউন্টার অ্যাভালান্স ডিটেক্ট করা তোমার কাউন্ট রেট শুরু করে, ইনিশিয়েট করে, যে পালস তৈরি হয় ইলেকট্রিক, যে পালস তৈরি হয় সেগুলোকে ডিটেক্ট করা শুরু করে এবং কি কাউন্টিং রেট দেয়, এটাই হচ্ছে আমাদের স্টার্টিং ভোল্টেজ। এরপরে আসো, এরপর দেখতে পাচ্ছ এখানে যে একটা পর্যায়ে বাড়তে কাউন্টিং রেট বাড়তে একটা পর্যায়ে কিন্তু আবার একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে, একটা নির্দিষ্ট রেঞ্জে ভোল্টেজে গিয়ে কাউন্টিং রেট কিন্তু একেবারে কনস্ট্যান্ট, ফ্ল্যাট। তো এই যে ফ্ল্যাট রিজন, এই যে ফ্ল্যাট রিজনটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাট রিজনটাকে বলা হয় প্লাটু রিজন, মনে রাখবে। এই ফ্ল্যাট রিজনটাকে বলা হয় কি? প্লাটু রিজন। এই যে দেখো, প্লাটু রিজন, দি রিজন অফ দ্য কার্ভ হোয়ার দ্য কাউন্টিং রেট রিমেন্স নিয়ারলি কনস্ট্যান্ট ডিসপাইট ইনক্রিজিং ভোল্টেজ। তাহলে এই জায়গাতে কিন্তু তুমি যতই ভোল্টেজ বাড়াও না কেন, তোমার কাউন্টিং রেট কিন্তু বাড়বে না। তাহলে এই রিজনটাই হচ্ছে মূলত প্লাটু রিজন। তাহলে এই প্লাটু রিজন বের করার জন্য আমাদের যে এক্সট্রিমাম পয়েন্টগুলো আছে, একটা V1 V2, সেই পয়েন্টগুলো যদি আমরা ডিফারেন্স করি, এই যে দেখো 2 নম্বর ইকুয়েশনে দেখো ডেল্টা V ইকুয়াল টু V2 মাইনাস V1। তাহলে V2 আর V1 যদি তুমি বিয়োগ করো, তাহলে তুমি প্লাটু রিজন পেয়ে যাবে। এটা মূলত একটা ভোল্টেজ রেঞ্জ, যেই রেঞ্জে ভোল্টেজ ফ্লাকচুয়েশন হওয়ার পরেও কাউন্টিং রেটের কোনো পরিবর্তন হয় না, মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তোমার কনস্ট্যান্ট। তবে এটা হচ্ছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, স্কিমেটিক যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এরকম পাবো না, একটু ভেরিয়েশন হবে। তো প্র্যাকটিক্যাল যে আমরা কীরকম পাবো সেটাও আমি দেখাবো চিত্রের নিচে, সেটা তোমরা দেখতে পাবে। তো এরপরে যে অপারেটিং প্যারামিটার, আমরা এই যে অপারেটিং ভোল্টেজ আমরা নির্ণয় করব। দেখো অপারেটিং ভোল্টেজ কি? অপারেটিং ভোল্টেজ হলো ওই প্লাটু রিজনের যে মিড পয়েন্ট ভোল্টেজ, এই মিড পয়েন্ট ভোল্টেজটাই হচ্ছে, দেখো এই মিড পয়েন্ট ভোল্টেজটাই হচ্ছে আমাদের অপারেটিং ভোল্টেজ। তাহলে আমরা মূলত এই অপারেটিং ভোল্টেজ ব্যবহার করেই এই জিএম কাউন্টার আমরা অ্যাপ্লিকেশন করব। তাহলে এই জন্য এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ স্টাডি করা খুবই গুরুত্বপূর্ণ, তুমি যদি একটা জিএম কাউন্টারকে তুমি কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে চাও। কারণ তুমি যখন তুমি কোনো একটা জায়গায় জিএম কাউন্টার তুমি ব্যবহার করে আয়োনাইজিং রেডিয়েশন ডিটেক্ট করবে বা মেজার করবে, তখন তুমি সেই জিএম কাউন্টারটা কত ভোল্টেজে তুমি রাখবে, তোমার তো একটা অপারেটিং ভোল্টেজ ফিক্সড রাখতে হবে। তো সেই অপারেটিং ভোল্টেজ তুমি যদি না জানো, তাহলে তুমি কীভাবে অ্যাপ্লাই করবে? এই জন্য এক্সপেরিমেন্ট করার আগে বা এটা অ্যাপ্লিকেশনে প্রয়োগ করার পূর্বে তোমাকে অবশ্যই অপারেটিং ভোল্টেজ কত হবে সেটা তোমাকে ডিটারমিন করে নিতে হবে। আর এই জন্যই কিন্তু এই এক্সপেরিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তো মনে রাখবে এই যে প্লাটো রিজন এটা যত ফ্ল্যাট হবে, তুমি যদি কোনো একটা যন্ত্র নিয়ে তুমি যদি ক্যারেক্টারিস্টিক্স বের করো, যত ফ্ল্যাট হবে তত তোমার ওই যন্ত্র কিন্তু ভালো এবং তত অ্যাকুরেটলি কিন্তু ওই যন্ত্র তোমার মিজারে তোমাকে কিন্তু হেল্প করবে। তো এই জন্য তোমরা এই বিষয়টা মনে রাখবে। তো এখন এখানে একটা কোশ্চেন থেকে যায় যে তোমরা করতে পারো যে কেন আসলে ভোল্টেজ বাড়ার পরেও বা চেঞ্জ হওয়ার পরেও এখানে মোটামুটি কাউন্ট রেট প্রায় কনস্ট্যান্ট থাকে। এটা একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আবার নিচের দিকে দেখো, নিচের দিকে কিন্তু ভোল্টেজ যখন স্টার্টিং ভোল্টেজ শুরু হয়ে গেল, যখন স্টার্টিং ভোল্টেজ যখন নিচের দিকে শুরু হয়ে গেল, এখান থেকে যখন শুরু হয়ে গেল, তখন কিন্তু এখানে কিন্তু কাউন্টিং রেট কিন্তু কনস্ট্যান্ট থাকছে না। এখানে কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে কিন্তু বাড়তি আছে। আবার একটা পর্যায়ে গিয়ে যখন ভিটুতে চলে গেলা, ভিটুতে যাওয়ার পর আবার দেখো হঠাৎ করে আবার কাউন্টিং রেট আবার হঠাৎ করে বাড়তে শুরু করছে প্রচুর পরিমাণ। তাহলে এত কাউন্টিং রেট আবার পরে আবার আসলো কোত্থেকে? এগুলো কি আসলেই কি রেডিয়েশন সোর্স থেকে হঠাৎ করে বেড়ে যাবে? হঠাৎ করে কি সেখান থেকে বেশি বেশি রেডিয়েশন পার্টিকেল বের হবে? তা কিন্তু না। এটারও কিন্তু একটা মূল কারণ আছে। এখানে কিন্তু প্রপারলি আসলে জিএম কাউন্টার সঠিক কাউন্ট কিন্তু এখানে কখনো দেয় না। তো এই জন্য এটা বুঝতে হবে। তো এগুলো বোঝার জন্য আমরা আজকের ক্লাসে না, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা যেটা বুঝলাম যে অবজেক্টিভ সম্পর্কে বুঝলাম এবং থিওরি আমরা অপারেটিং ভোল্টেজ পর্যন্ত আলোচনা করলাম। এরপরের ক্লাসে আমরা ইনশাল্লাহ পার্সেন্টেজ গ্রেডিয়েন্ট এর পরের যে থিওরির অংশ বা অংশটুকু নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি তোমরা পরের ক্লাসটিও তোমরা এই ভিডিও লেকচারের মাধ্যমে তোমরা দেখবে। ধন্যবাদ।